এই আর কথা না, খেয়াল করো, এই যে পর্যায়বৃত্ত ধর্ম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর বলছিলাম 9-10 এর পুরাতন বই থেকে পড়ে আসতে। পড়ে আইছো কয়জন? পড়ছো? এখন দেখো, একটু ভালো করে খেয়াল করবো, নোট করার মতো করবো। তাহলে দেখো লিখেছি প্রথমে কি পর্যায়বৃত্ত ধর্ম। তাহলে পর্যায়বৃত্ত ধর্ম আসলে কি জিনিস দেখো, একটু লেখো, খাতা বের করো, লেখো পর্যায় সারণীতে। হ্যাঁ আচ্ছা, তা পরে লিখতে হবে। দেখো খেয়াল করো, পর্যায় সারণীতে মৌলসমূহের এই কথা কম, পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে 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 যে সকল ধর্ম পর্যায়ক্রমে আবর্তিত হয় তাদেরকে পর্যায়বৃত্ত ধর্ম বলে। দুইটা কথা খেয়াল করবা, কিসের পরিবর্তনের সাথে সাথে? পারমাণবিক সংখ্যা পরিবর্তনের সাথে সাথে বা বৃদ্ধির সাথে সাথে কি হয়? যে সকল ধর্ম পর্যায়ক্রমে আবর্তিত হয় তাদেরকে বলতেছি পর্যায়বৃত্ত ধর্ম। এই পর্যায়বৃত্ত ধর্ম অনেকগুলো আছে, তার মধ্যে একটা আছে ধাতব ধর্ম, তারপরে আছে অধাতব ধর্ম, পারমাণবিক ব্যাসার্ধ, তারপরে আছে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তারপর আছে তড়িৎ ঋণাত্মকতা, তারপরে আছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, তারপরে আছে জারণ ক্ষমতা, বিজারণ ক্ষমতা, দেখো আমাদের এমসিকিউ এর ক্ষেত্রে প্রত্যেকটাই মনে রাখতে হবে যে কোনটা বাড়ে কোনটা কমে কি হয়। কিন্তু যদি সিকিউ এর কথা বলি তাহলে সিকিউতে শুধুমাত্র আমরা এইটা 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 এই চারটা শিখলে এর ভিতর থেকে সিকিউ আসবে। এমসিকিউ এর জন্য সবকিছুই মনে রাখবো যে বাম থেকে ডানে গেল বাড়লো নাকি কমলো, উপর থেকে নিচে আসলাম বাড়লো নাকি কমলো, এটাকে আমার সবসময় শিখতে হবে। আর এইটার ক্ষেত্রে কি করতে হবে যে সিকিউ এর ক্ষেত্রে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, পারমাণবিক ব্যাসার্ধ, এই কয়টা কিন্তু মাস্ট করা লাগবে। তাহলে আমাদের যদি আমরা জিনিসটা শুরু করি তাহলে প্রথমত এই আয়নীকরণ শক্তি দিয়ে শুরু করব। কি দিয়ে? আয়নীকরণ শক্তি দিয়ে। তাহলে আয়নীকরণ শক্তির সংজ্ঞা কি মনে আছে? কি ছিল? বইয়ের ভাষায় বলতে হবে পুরোটা। প্রয়োজন হয়, তাই তো? তাহলে দেখো সংজ্ঞাটা আছে এরকম, গ্যাসীয় অবস্থায় কোন পরমাণুর সর্ববহিস্থ শক্তি স্তর হতে একটি একটি করে এক মোল ইলেকট্রন ত্যাগ করে একক ধনাত্মক চার্জে
পরিণত হতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে কি বলে? আয়নীকরণ শক্তি। এইখানে এই গ্যাসীয় অবস্থার কথা বাধ্যতামূলক উল্লেখ করতে হবে। তাহলে গ্যাসীয় অবস্থায় কোন পরমাণুর সর্ববহিস্থ শক্তি স্তর হতে একটি একটি করে কত মোল ইলেকট্রন? 1 মোল ইলেকট্রন ত্যাগ করে কোন চার্জে? একক ধনাত্মক চার্জে পরিণত হতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে কি বলে? আয়নীকরণ শক্তি। এই আয়নীকরণ শক্তি একটা পর্যায়বৃত্ত ধর্ম। একটু মনে রাখতে হবে যে পর্যায়বৃত্ত ধর্মকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে পর্যায় ভিত্তিক আর একটা হচ্ছে গ্রুপ ভিত্তিক। একটাকে কিভাবে ব্যাখ্যা করতে হবে? পর্যায় ভিত্তিক আর একটা কি? গ্রুপ ভিত্তিক। দেখো পর্যায় ভিত্তিক যে ধর্মটা আছে এটা পড়ার নিয়ম আছে এইভাবে যে কোনো পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে, কি থেকে কোন দিকে যাচ্ছি? বাম থেকে ডান দিকে গেলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে আকার হ্রাস পায়। তাহলে কি বলেছি? পর্যায়ভিত্তিক ধর্মের মূল কথাটা কি? যে কোনো পর্যায়ের বাম থেকে ডান দিকে যদি আমি যাই তখন কি হবে? পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে আকার হ্রাস পাবে, আর এই আকার যত হ্রাস পাবে আমার আয়নীকরণ শক্তি তত বৃদ্ধি পাবে। এটা কিন্তু এমসিকিউতে লাগবে, সিকিউতেও লাগবে, এমসিকিউতেও লাগবে। আকার হ্রাস পালে কি হয়? আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। আর গ্রুপ ভিত্তিক ধর্মে কি বলা হয়? যে কোনো গ্রুপের উপর থেকে নিচ, খেয়াল করো কিন্তু পর্যায়ের ক্ষেত্রে বলেছি বাম থেকে ডান, আর গ্রুপের ক্ষেত্রে কি? উপর থেকে নিচ। উপর থেকে নিচে গেলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে আকার কি হয়? বৃদ্ধি পায়। তাহলে আকার বৃদ্ধি পাইলে আগেরটার কি হবে? উল্টো হবে। আকার বৃদ্ধি পেলে আয়নীকরণ শক্তি হ্রাস পায়, তাই তো? দেখো এইটা হচ্ছে স্বাভাবিক হিসাব যে আমার উপর থেকে নিচে গেলে কি হবে, আবার বাম থেকে ডানে গেলে কি হবে। কিন্তু আমাদের পরীক্ষায় আসে ব্যতিক্রম গুলো। কোনগুলো আসে? ব্যতিক্রম। এটা হচ্ছে স্বাভাবিক হিসাব যে সব মৌলের জন্য প্রযোজ্য, কিন্তু পরীক্ষায় আসে কোনগুলো? ব্যতিক্রম গুলো। তাহলে আয়নীকরণ শক্তির ক্ষেত্রে দ্বিতীয় পর্যায় আর তৃতীয় পর্যায়তে ব্যতিক্রম আছে। কি বলেছি? দ্বিতীয় পর্যায় আর তৃতীয় পর্যায়তে ব্যতিক্রম আছে। একটু খেয়াল করবা দ্বিতীয় পর্যায়ের মৌলগুলো কারা? যদি আমরা খেয়াল করি লিথিয়াম, বেরিলিয়াম। দ্বিতীয় পর্যায়ে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। আবার তৃতীয় পর্যায়ের মৌলগুলো কারা? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। দেখো এটা দ্বিতীয় পর্যায়, এটা তৃতীয় পর্যায়। তাহলে আমি যখন এই দ্বিতীয় পর্যায় নিয়ে আলোচনা করব তাহলে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আকার কি হয়? ছোট। সেই হিসাবে আমি যত এইখান থেকে এইদিকে যাচ্ছি আকার কি হচ্ছে? ছোট হচ্ছে। তাহলে এইটা কি হচ্ছে? এই পাশ কি আছে? বড়।
মানে যদি এইটা আমি বুঝি, তার মানে যদি তোমার বলতাম যে লিথিয়াম আর বেরিলিয়াম এর ভিতর থেকে আকার ছোট কার, তাহলে অবশ্যই বেরিলিয়ামের, কারণ সে কোন দিকে আছে, ডান দিকে আছে। আবার যদি তোমার বলতাম এরকম বোরন আর বেরিলিয়ামের ভিতরে আকার ছোট কার, বোরনের আকার ছোট, ঠিক ঠিক একইভাবে যদি বোরন আর কার্বন বলতাম, কার্বনের ছোট, তার মানে যত সামনের দিকে যাচ্ছে তত আকারটা ছোট আসছে। তাহলে সেই হিসাবে এই বেরিলিয়াম আর বোরনের ভিতরে আকার ছোট যেহেতু বোরনের, তাহলে তার আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা, কিন্তু ওইটাই হচ্ছে ব্যতিক্রম। এই জায়গায় বেরিলিয়ামের বেশি, বোরনের কম। কেন কম সেটা আমরা শিখবো, আগে জাস্ট আগে মনে রাখি যে কার মধ্যে কম বেশি আছে, যে বেরিলিয়াম আর বোরনের ভিতরে। আবার খেয়াল করো, তাহলে বোরন আর কার্বনের ভিতরে আকার বড় কার আর ছোট কার, বোরনের বড়, কার্বনের ছোট, তাহলে সেই হিসেবে কার্বনের বেশি হওয়ার কথা, ওইটা ঠিক আছে। এবার কার্বনের সাথে নাইট্রোজেন হিসাব করলে কি হবে, নাইট্রোজেন ছোট, তাহলে তার আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা। তারপরে কি আছে, নাইট্রোজেনের সাথে অক্সিজেন, তাহলে অক্সিজেনের কি আকার ছোট, তাহলে আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা, কিন্তু এই জায়গাও আমার ব্যতিক্রম আছে। তাহলে যদি বুঝি দ্বিতীয় পর্যায়ে দুইটা ব্যতিক্রম, একটা কার সাথে কার, বেরিলিয়ামের সাথে ব্রোনের, আর একটা নাইট্রোজেনের সাথে অক্সিজেন। বহুতবার পরীক্ষায় আইছে এই প্রশ্ন। একইভাবে তৃতীয় পর্যায়ে এই একই জায়গায় ব্যতিক্রম, তার মানে কার সাথে কার, ম্যাগনেসিয়ামের সাথে অ্যালুমিনিয়াম, এই জায়গায় কার, ফসফরাসের সাথে সালফার, এরা কি ব্যতিক্রম। তাহলে আমি যদি শর্টকাটে বলি যে পর্যায় সারণীতে দ্বিতীয় পর্যায় আর তৃতীয় পর্যায়েতে মোট ব্যতিক্রম আছে কয়টা, চারটা। দ্বিতীয় পর্যায়েতে কার সাথে কার, বেরিলিয়ামের সাথে ব্রোনের আর নাইট্রোজেনের সাথে অক্সিজেনের। একইভাবে তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে কার, আমার ম্যাগনেসিয়ামের সাথে অ্যালুমিনিয়ামের, আর কার, সালফারের সাথে ফসফরাসের, তাই তো। তাহলে আমাদের এই চারটা হচ্ছে ব্যতিক্রম। যদি বুঝি এইটা যেভাবে ব্যাখ্যা করতে হবে এইটার ব্যাখ্যা হুবহু সেম, এইটা যেভাবে ব্যাখ্যা করতে হবে এইটার ব্যাখ্যা হুবহু সেম। বলো আমি কোনটা কোনটা করব, আমি যে কোনো একটা একটা করে দেবো, বাকিটা হোমওয়ার্ক থাকবে। প্রথম দুটাই করব, তাহলে দেখো, তাহলে প্রথমটা কি আছে, বেরিলিয়ামের সাথে কার, ব্রোনের। তাহলে এই প্রশ্নের মতোই আমি লিখলাম এরকম, যে প্রশ্নটা কি, যে বেরিলিয়াম অপেক্ষা ব্রোনের আয়নীকরণ শক্তি কম কেন, আয়নীকরণ শক্তি কম কেন। তাহলে প্রশ্ন কি, বেরিলিয়াম অপেক্ষা বোরনের আয়নীকরণ শক্তি কম কেন। দেখো, যদি এটা আমার গ দাগে আসে মানে 3 মার্কের জন্য আসে, আর যদি 4 মার্কের জন্য আসে তখন কিন্তু অ্যান্সার আমি একটু কম বেশি করব। যদি 3 মার্কে আসে তাহলে সরাসরি বলবো কি, যে কোনো পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি হয়, উপর থেকে নিচে আসলে কি হয়, সেই হিসাবে কার বেশি হবে কার কম হবে, তারপরে এটা কেন ব্যতিক্রম হলো সেটা আমি ব্যাখ্যা করে দেবো। কথা বুঝি কিনা। তাহলে আমি একবার যদি বড়টা শিখি, তাহলে তোমার যেটাই আসুক না কেন তুমি একটা লিখে দিলে ক্লিয়ার হয়ে যায়। তাহলে আমার সবার প্রথম কাজ বুঝা, কিন্তু তুমি প্রথমে কি করবে, অ্যান্সার লেখার সময় আগে আয়নীকরণ শক্তি কাকে বলে তার সংজ্ঞা লিখে নিবা। আগে কি করবা, আয়নীকরণ শক্তির সংজ্ঞা দিবা। ক্লিয়ার। এইবার ওই যে দুইটা শর্ত লিখছিলাম আগের বার, মনে আছে, দুইটা শর্ত লিখলাম না, যে কোনো পর্যায়ে বামে গেলে কি হয়, ডানে গেলে কি হয়, তারপর আমি এইটুক লিখে দেব। কথা কি বুঝেছি নাকি বুঝিনি। আগে কি করলাম, আয়নীকরণ শক্তির সংজ্ঞা দিলাম, দিয়ে এবার কি বলবো, যে কোনো পর্যায়ে বাম থেকে ডানে গেলে কি হয়, যে কোনো গ্রুপের উপর থেকে নিচে গেলে কি হয়। ক্লিয়ার। এইটুক লেখার পরে এইবার আমার বলতে হবে বেরিলিয়াম আর বোরন ওরা কি একই গ্রুপে নাকি একই পর্যায়েতে, একই পর্যায়েতে। তাহলে আমার মূলত কোন পয়েন্ট নিয়ে কাজ করতে হবে, পর্যায়ের পয়েন্ট নিয়ে। তাহলে কি বলবো, যে যেহেতু, এরকম লিখবা ডাইরেক্ট, যে যেহেতু বেরিলিয়াম ও বোরন কোথায় আছে, একই পর্যায়ে অবস্থিত, তাই এবার কি হবে, আকার বাম থেকে ডানে গেলে আকারটা কি হচ্ছে, ছোট হচ্ছে। তার মানে কি, এই বেরিলিয়াম অপেক্ষা কার আকার ছোট, বেরিলিয়াম অপেক্ষা ব্রোনের আকার ছোট। কথা বুঝছি কিনা। তাই স্বাভাবিকভাবে বেরিলিয়াম অপেক্ষা বোরনের কি হওয়া উচিত, বোরনের বেশি হওয়া উচিত। এত সময় কিন্তু ভূমিকা লিখলাম, যদি বোঝো। এইবার হচ্ছে আমার মূল উত্তর হবে, কারণ যেহেতু তোমার 4 মার্কের অ্যান্সার, সেহেতু তোমার অ্যান্সার বড় করতে হবে। কথা বুঝছি কিনা। তাহলে এই কারণে আগে কি করলাম, আগে আয়নীকরণ শক্তির সংজ্ঞা লিখলাম,
তারপরে তাদের পর্যায়ভিত্তিক যে ধর্মটা আছে সেটা লিখলাম, যে বাম থেকে ডানে গেলে কি হবে, উপর থেকে নিচে আসলে কি হবে। এবারে এরা আমার কিসে আছে, একই পর্যায়ে আছে। তাহলে একই পর্যায়ে থাকলে কোন দিকে আছে, বাম থেকে ডানে আছে। তাহলে আমার বেরিলিয়াম আছে বামে, বোরন আছে ডানে, তাহলে ডানেরটার আকার ছোট। তাহলে এই হিসাবে কার বেশি হওয়ার কথা, বোরনের বেশি হওয়ার কথা। কিন্তু এরপর আমরা কি লিখবো, কিন্তু বাস্তবের কি ঘটে, ব্যতিক্রম ঘটে। তাহলে বাস্তবের কি ঘটতেছে, ব্যতিক্রম। তাহলে এই ব্যতিক্রমটা কেন ঘটে সেটা ব্যাখ্যা করবো কিসের সাহায্যে, ইলেকট্রন বিন্যাসের সাহায্যে। আমি কিন্তু ইচ্ছা করে সব লিখতেছি না, এই হোমওয়ার্ক থাকবে যে দেখ কি লেখো তোমরা। আমার কথা কি বুঝিছো, যে কি শুনতিছো আর কি বুঝতেছো পরে তাই বুঝবো, যে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে এর কি করা যায়, ব্যাখ্যা করা যায়। তাহলে বেরিলিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে সেটা কি আছে, বেরিলিয়ামের কত 4, তার মানে কত পাবো 1s2 2s2, আর বোরনের কত 5, তাহলে সেটা কত পাবো 1s2 2s2 2p1। বুঝি কিনা দেখো 5 না। তাহলে আমরা ছোটবেলাতে পড়তেছি কিন্তু 9 10 থেকে, যে পূর্ণ অরবিটাল বা অর্ধপূর্ণ অরবিটাল এটা কি অধিক স্থিতিশীল না, অধিক স্থিতিশীল। তাহলে পূর্ণ বলতে মানে কি, সবকটা আছে। তাহলে এস অরবিটালের পূর্ণ বলতে কি বোঝায়, 2টা ইলেকট্রন। অর্ধপূর্ণ বলতে কি বোঝায়, 1টা। পি অরবিটালের পূর্ণ বলতে কি বোঝায়, 6টা। অর্ধপূর্ণ বলতে কি বোঝায়, 3টা। ডি অরবিটালের পূর্ণ বলতে কি বোঝায়, 10টা। আর অর্ধপূর্ণ বলতে 5টা। এফ অরবিটালের, তাহলে এফ অরবিটাল হচ্ছে 14টা, আর কয়টা 7টা। তাহলে আমার এখানে কোন কোন অরবিটাল আছে, দেখো একটা আছে এর শেষ শক্তি স্তর এস অরবিটাল, এর শেষ শক্তি স্তর আছে কি অরবিটাল, পি অরবিটাল। যদি খেয়াল করি দেখো এর 2s কিন্তু পূর্ণ অবস্থায় আছে, তাহলে কি সুস্থিত অবস্থায় আছে। কিন্তু এই যে বোরনের লাস্টে কি আছে 2p, তা পিতে কি 6টা আছে, পিতে কি 3টা আছে, তাহলে কি সুস্থিত অবস্থায় আছে। তাহলে যে সুস্থিত অবস্থায় নেই সে কি চাবে, যেন সুস্থিত হতে পারে তাই চাবে। তাই এই পি কি করবে, ইলেকট্রনটা সে সহজে ত্যাগ করে দেবে। ত্যাগ করে দিলে তখন কি পাওয়া যাবে 1s2 2s2। যখন এইটা সে পাবে তখন তো সেটা কি হবে, সুস্থিত কাঠামো হবে। কথা বুঝছি কিনা। তাহলে কে সহজে ইলেকট্রন ত্যাগ করলো, বোরন। তাহলে যদি কেউ সহজে ইলেকট্রন ত্যাগ করে তার আয়নীকরণ শক্তি কম হবে। বুঝেছি। তাহলে তখন আমি বাংলা ব্যাখ্যাটা কিভাবে করব, যে ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় বেরিলিয়ামের যোজ্যতা স্তরে 2s অরবিটাল পূর্ণ অবস্থায় আছে, অর্থাৎ এটি কি আছে, অধিক সুস্থিত অবস্থায় আছে। অপরদিকে বোরনের যোজ্যতা স্তরে পি অরবিটালে কয়টা ইলেকট্রন আছে, একটি ইলেকট্রন। এটি পূর্ণও নেই অর্ধপূর্ণও নেই, তাই সেটা কি আছে, কম সুস্থিত অবস্থায় আছে। তাই বেরিলিয়াম সহজে একটি ইলেকট্রন ত্যাগ করে দেয়, এই কারণে তার আয়নীকরণ শক্তির মান কম হয়। বুঝেছি নাকি বুঝিনি, পরের দিন নোট না পালে কিন্তু খবর আছে। কোনো পিডিএফ নেই, এই ভিডিও। আচ্ছা দেখো এটা কি বুঝেছি। এবার দেখো আমি নাইট্রোজেন আর অক্সিজেন হিসাব করবো, হিসাব কিন্তু একই যদি বুঝি। তাহলে ওই আগের বারের মতো বাংলা সব লিখে নেবো। লিখে নেওয়ার পরে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস কি আছে 7, তার মানে কত হবে 1s2 2s2 2p3। যদি আমি অক্সিজেন দেখতাম তাহলে কি আছে 8, 8 মানে কত 1s2 2s2 2p4। দেখো দিন যদি বোঝো তুমি অলরেডি এনি কটা আছে 3টে, মানে কি অর্ধপূর্ণ। এ কি অর্ধপূর্ণ, তাহলে অর্ধপূর্ণ থেকে একটা বেশি আছে, তাহলে ও কি চাবে, একটা ত্যাগ করে দিতে চাবে। তাহলে যে সহজে ত্যাগ করবে তার আয়নীকরণ শক্তি কম। ক্লিয়ার কিনা। তাহলে যায় কম কার, অক্সিজেনের কম, নাইট্রোজেনের বেশি। বুঝেছি। তা বোর্ড পরীক্ষায় বেশ কয়েকবার এরকম প্রশ্ন আছে যে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এদের আয়নীকরণ শক্তির ক্রম লেখো। আয়নীকরণ শক্তির ক্রম লেখো। তাহলে দেখো এই দুজন কিন্তু ঠিক আছে, এই দুজন কিন্তু ঠিক আছে, মাঝখানের এই দুজন কিন্তু ঠিক নেই। তাহলে এক্ষেত্রে ক্রমটা তুমি কিভাবে ব্যাখ্যা করবা, সব থেকে বেশি কার, ফ্লোরিনের। এইবার এই দুজনের মধ্যে বেশি কার, নাইট্রোজেনের। তারপরে কার, অক্সিজেনের। তারপরে কার, কার্বনের। ক্রম কি বুঝেছি নাকি বুঝিনি। একইভাবে যদি আমি ওইটা বলতাম যে মনে করো তোমার সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, মনে এরকম আছে। দেখো 9 10 কিন্তু ডাইরেক্ট পড়ছো সিলিকনের সব থেকে বেশি, তারপরে কিন্তু এই জায়গায় তো তা না, এই জায়গায় তো ম্যাগনেসিয়ামের বেশি, কারণ এই দুজন কি ব্যতিক্রম। তাহলে এই জায়গায় ক্রমটা কি হবে, সব থেকে বেশি কার, সিলিকনের। তারপরে কার, ম্যাগনেসিয়ামের। এইবার অ্যালুমিনিয়াম, তারপরে কি সোডিয়াম। বুঝছি কিনা। দেখো যখন এই অধ্যায় সিকিউ করাবো দেখবে এই প্রশ্ন মেলা কয় জায়গায় পরীক্ষা এসেছে, এর আয়নীকরণ শক্তি বেশি ওর কম কেন।
এবার এর একটা আমাদের গ্রাফ চিত্র আঁকাতে হবে, লেখচিত্র। তাহলে আমি কোনটা আঁকায় দেবো, তৃতীয় পর্যায় না দ্বিতীয় পর্যায়, কোনটা আঁকাবো? তৃতীয় পর্যায় আঁকালাম, তৃতীয় পর্যায়। তৃতীয় পর্যায়ের মৌলগুলো কারা? তাহলে বুঝলাম, দেখো তাহলে সোডিয়াম মানে কত, 11 দিয়ে শুরু, তাহলে এটা হচ্ছে 11, এখানে ধরলাম এটা কি 12, এটা তাহলে 13, 14। তোমরা যখন স্কেল দিয়ে নিবা তখন তো সমানই থাকবে, কারণ আমার কম বেশি হয়ে যেতে পারে। তারপরে কত 15, তারপরে 16, এখানে 17, এখানে 18, এইভাবে আছে। বুঝি কিনা দেখো। ব্যতিক্রম কোন কোন জায়গায় বলেছি? বলেছি ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তার মানে কত কত 12 আর 13 এর মধ্যে ব্যতিক্রম। আবার তারপরে কি ফসফরাস আর সালফার, তার মানে কত 15 আর 16 এর মধ্যে ব্যতিক্রম। এই বাদে তো বাকিগুলো ঠিক আছে। আবার কোন দিক থেকে কোন দিক যাচ্ছে, বাম থেকে ডান দিক, মানে সামনের দিক যত যাবো তত কিন্তু বাড়বে। তাহলে আমি ধরে নিলাম এই সোডিয়ামের আয়নীকরণ শক্তি মনে করো এরকম জায়গায় আছে। তাহলে সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের ভিতরে কার বেশি? ম্যাগনেসিয়ামের বেশি, কারণ এটা তো ব্যতিক্রম না, এটা তো স্বাভাবিক। তাহলে বেশি মানে কি, নিশ্চয়ই এই বিন্দুর উপরে থাকতে হবে তার। তাহলে এইটা থেকে উপরে, আবার এই এর সোজাসুজি রাখবো। এবার এবার ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের ভিতরে কার বেশি কার কম? ম্যাগনেসিয়ামের বেশি, অ্যালুমিনিয়ামের কম। কথা বুঝে কিন্তু, কার বেশি? ম্যাগনেসিয়াম